নমস্কার, আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, শান্তিতে আছেন। আজ যে গল্পটি পড়ব তার নাম আমি একা তুমি একা, লেখা অনিশ দেব। বসন্তের বাতাস যেমন খেয়াল খুশি মতো যখন তখন জানলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে অথবা বেরিয়ে যায়, রাইয়ের যাওয়া আসা অনেকটা যেন সেই রকম। আমার সঙ্গে প্রথম আলাপের একদিন পর থেকেই রাইয়ের চাল চলন এরকম সহজ সরল আর সাবলীল হয়ে গেছে যেন আমার কত বছরের চেনা। মাত্র 3 দিন হলো কমলপুরের এই বাড়িটায় এসে উঠেছি। ঠিক করেছি নিরিবিলিতে 5-7টা দিন কাটাবো। কিন্তু রায় চোখের সামনে হাজির হওয়া মাত্রই বুঝতে পেরেছি নিরিবিলি ব্যাপারটা হিলিবিলি হয়ে গেছে। অবশ্য তাতে আমি কিছু মনে করিনি, কারণ রায়কে দেখতে এত সুন্দর আর এত কথা বলে মেয়েটা। এই ধ্যারে কমলপুরে আপনি কি করতে এসেছেন? আমার লেখার টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল ও। প্রশ্নটা করা শেষ হতেই ছোট্ট ব্যাক জাম্প দিয়ে টেবিলে বসেই পড়ল। তারপর ঘরের এপাশ ওপাশ জরিপ করতে লাগলো। 3টে ছোট ছোট জানলা আর একটা মামুলি ছোট্ট বিছানা ছাড়া ঘরে আর কিছুই নেই। আমি একটু সময় নিয়ে থেমে থেমে বললাম, আমি একটু আধটু গল্প টল্প লিখি, তো বলতে পারো নিরিবিলিতে ওই লেখালেখি করতে এসেছি। আপনি তো একা এসেছেন, বৌদিকে সাথে আনেননি? মেয়েটার দেখছি কোনো রাখ ঢাক নেই। হয়তো আমার বলা উচিত ছিল, পার্সোনাল ব্যাপারে তোমার এত কৌতূহল কেন? কিন্তু সে কথা বলে উঠতে পারলাম না। ওর চোখ দুটো এত সরল আর সুন্দর যে সেই চোখের দিকে তাকিয়ে কোনো রকম বকাঝকা বা ধাতানি দেওয়া যায় না। আমি ওকে দেখছিলাম। 21 কি 22 হবে। ফর্সা, খোলা চুল, সবুজ চুড়িদার, ঠোঁট জোড়া সামান্য পুরু, বিকশিত, গলায় সরু চেন, কানে সোনার ফুটকি দুল। আনিনি কারণ আনার মতো কেউ নেই। আপনি একা? হ্যাঁ, একা। আমিও একা। অল্প হেসে রাই বলল। মনে পড়ল প্রথম দিন এ বাড়িতে এসে বাইরের মেঠো উঠোনে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম। সময়টা ছিল পড়ন্ত বিকেল। তখনই পাশের জমিটার দিকে চোখ গিয়েছিল। জমির সর্বত্র অযত্নে বেড়ে ওঠা আগাছার রাজত্ব। মাঝখানে বসে আছে বেশ বড় মাপের একটা একতলা বাড়ি। রোদে জলে বাড়িটার রং চটে গেছে। হঠাৎ হঠাৎ অবসাদে ডুবে যাওয়াটা আমার একটা অসুখ। সেটা নিয়ে বেশ কয়েকবার ডক্টরের সঙ্গে কথা বলেছি। অ্যান্টিডিপ্রেসেন্ট ট্যাবলেট দেওয়া ছাড়াও তিনি আমাকে কোনো নিরিবিলি জায়গায় 4-6 দিনের জন্য ঘুরে আসার পরামর্শ দিয়েছেন। আমার লেখালেখির বাতিক আছে শুনে লেখালেখিতে বেশি করে মন দিতে বলেছেন। সেই জন্যই এখানে আসা। উঠোনে ঘোরাঘুরি করতে করতে পাশের বাড়িটার দিকে চোখ পড়েছিল। তখনই দেখি বাড়িটার সদর দরজার কাছে একটি মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে পশ্চিমের হেলে পড়া সূর্যের দিকে। আগাছার শুকনো ডালপালার ফাঁক দিয়ে আমি মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম। বেশ লম্বা, মাথার চুল খোলা, গায়ে সবুজ চুড়িদার, কেমন এক আবিষ্ট চোখে নরম সূর্যের দিকে চেয়ে আছে। হঠাৎই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। তারপর চটপট পা ফেলে আগাছার ডালপালা 2 হাতে সরিয়ে চলে এলো আমার কাছে। আমাদের দুজনের মাঝে ভাঙা বাঁশের বেড়া, বেড়া বরাবর খানিকটা করে আগাছার ঝোপ। আপনি কে? প্রশ্নটা ও এমন ঢঙে করলো যেন ওর এলাকায় না বলে ঢুকে পড়েছি। নিজের নাম বললাম, আরো বললাম
এ বাড়িতে আমি কদিনের জন্য বেড়াতে এসেছি। বাড়ির মালিক আমার কলকাতার অফিস কলিগ এবং বেস্ট ফ্রেন্ড বিক্রমজিৎ শেঠ। ওর কাছ থেকে চাবি নিয়ে এসেছি। আমার নাম রায়, উচ্ছলভাবে জানালো। তারপর ওর পেছন দিকে দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে বুড়ো আঙুল দেখিয়ে বলল, ওটা আমাদের বাড়ি। তুমি কি পড়ো? গল্পের বই পড়ি। না, মানে আমি পড়াশোনার কথা জিজ্ঞেস করছিলাম। হাসলো। ওসব তো কবেই শেষ। ভালোই হলো আপনি এ বাড়িতে এসেছেন। কদিন খুব গল্প করা যাবে বলুন। রায়ের সঙ্গে প্রথম আলাপের পরই আমাদের কেমিস্ট্রিটা জমে গেল। এ বাড়িতে ওর যখন তখন আনাগোনা আমার টুরিস্ট জীবনের সঙ্গে সিমলেস ভাবে জুড়ে গেল। রায় একদিন বিকেলে এসে হানা দিল, একটু চা করে খাওয়ান তো। ও যে রান্না টান্না জানে না সেটা দ্বিতীয় দিনেই জানিয়েছে, আর আমি যে ওই ব্যাপারটা অল্প বিস্তর জানি সেটাও তখন জেনে গেছে। আমি ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করতে লাগলাম। রাই আমার লেখার টেবিলের কাছে চলে গেল। টেবিলে লেখার কাগজপত্র আর পেন ছিল। সেগুলো নাড়াচাড়া করতে করতে হঠাৎই লেখার কয়েকটা পৃষ্ঠা তুলে নিল হাতে। সেগুলো পড়তে শুরু করলো। বাহ, আপনি তো দারুণ লেখেন। তাই? এই জন্য তোমার একটা থ্যাংক ইউ পাওয়া উচিত। আপনার লেখা একটা বই আমাকে পড়তে দেবেন তো? সঙ্গে আছে? হ্যাঁ আছে, দেব, যাওয়ার সময় নিয়ে যেও। চায়ের কাপ হাতে নিয়ে ওর কাছে এলাম। এই নাও, আমার কাঁচা হাতে তৈরি অদ্ভুত চা খাও। ও লেখার কাগজগুলো টেবিলে রেখে দিয়ে চায়ের কাপ নিল। টেবিলের কাছে রাখা চেয়ারটায় বসে পড়ল। কাপে শব্দ করে লম্বা চুমুক দিল। আহ, দারুণ! আমি বিছানার এক কোণে বসে কাপে ঠোঁট ছোঁয়ালাম। তুমি যে এরকম হুটহাট করে আমার ঘরে চলে আসো, তোমাকে কেউ বারণ করে না? কে করবে? সুন্দর ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে আমার দিকে দেখলো। আমি তো আমার গার্জেন। কেন, তোমার মা বাবা তোমার সঙ্গে থাকে না? থাকে, তবে আমার লাইফে ইন্টারফেয়ার করতে পারে না। আমরা তিনজনেই ইনফ্যাক্ট স্বাধীন, যে যার মতো থাকি। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আগে ছিল, এখন আর নেই। রাই জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। স্টোরিটা আমি শুনলে আপত্তি আছে? হেসে জিজ্ঞেস করলাম। হয়তো লেখার কোনো আইডিয়া পেয়ে যাব। না, আপত্তি কিসের? সেসব তো কবেই দ্য এন্ড হয়ে গেছে। রায় তারপর ওর গল্পটা শোনালো। ওর নাম ছিল জিকান, বাইক পাগল ছেলে, দিন রাত বাইক চালাতো। কলেজের ফার্স্ট ইয়ারে ওর টানে ভেসে গেলাম। ও তখন থার্ড ইয়ারে। পরপর কয়েকটা চুমুক দিয়ে চা শেষ করে ফেলল রায়। জানলার বাইরে তাকিয়ে গাছের পাতা আর ফুল দেখলো কিছুক্ষণ। তারপর ওর ভীষণ উল্টো পাল্টা খরচের হাত ছিল। 2 হাতে টাকা ওড়াতো। আমি সব সময় বারণ করতাম, কিন্তু ও সেসব কথায় পাত্তা দিত না। বাইক নিয়ে মেতে থাকতো। ওর মতো আরো 3-4 জন বাইকার মিলে ওরা একটা গ্রুপ তৈরি করেছিল। শুনেছিলাম রাতে নাকি ওরা বাইক নিয়ে রেসের কম্পিটিশন করত। এ নিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল। ওর টাকা ওড়ানোর বহর দেখে আমার একটু অবাক লাগতো। বন্ধুদের মারফত যেটুকু জানতাম তাতে বুঝেছিলাম জিকানের ফ্যামিলি খুব একটা বড় লোক ছিল না। তাহলে এত টাকাও পেত কোথায়? জানেন, এ নিয়ে ওকে বেশ কয়েকবার কোশ্চেন করেছিলাম, কিন্তু জিকান কোনো জবাব দেয়নি। একবার তো রেগে গিয়ে আমাকে উল্টো পাল্টা অনেক কথা বলেছিল। তারপর একদিন জানতে পারলাম জিকানদের গ্রুপটা রেগুলার ডাকাতি করে, লুট করে। একটা এটিএম ভেঙে টাকা লুট করার সময়
ওরা অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়। অন্য বন্ধুদের থেকে খবরটা আমি জানতে পারি। তখন ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কোনো রকম ইন্ট্রো ছাড়াই ঝড় তুলি। মনে আছে, দুজনেই ব্যাপক চেঁচিয়েছিলাম। এক সময় এক্সাইটেড হয়ে ও কনফেস করে, বলে হ্যাঁ ও ডাকাতি করে কারণ ওর টাকার দরকার। ব্যাস, সেই মোমেন্টেই আমি ওর সঙ্গে কাটটি করে দিই। 1 2 3 ব্রেকআপ। একটা লম্বা শ্বাস ফেললো রাই, আমার দিকে তাকালো। মনে হলো আমার কাছ থেকে কোনো কমেন্ট শুনতে চায়। ব্রেকআপ করে ভালোই করেছো রাই, আমি হলেও তাই করতাম। জানেন, সেদিন সারাটা রাত আমি কেঁদেছিলাম, বাট ব্রেকআপের ডিসিশন থেকে সরতে পারিনি। রাইয়ের চোখের কোণে জলের ফোঁটা দেখতে পেলাম। আমার চা শেষ হয়ে গিয়েছিল। কাপটা মেঝেতে নামিয়ে রেখে আলতো গলায় বললাম, মন খারাপ করো না, এখন অন্য কথা ভাবো। তোমার মতো সুন্দর মেয়ের জন্য এখনো অনেক সুন্দর জীবন পড়ে আছে। তাই? আমার দিকে পূর্ণ চোখে তাকালো রাই, মুখে বিষাদের প্রলেপ, অথচ চোয়ালের কাছে রেখা শক্ত। জানলা দিয়ে বসন্তের বাতাস আসছিল। হঠাৎই সেটা বন্ধ হয়ে কেমন একটা গুমোট তৈরি হলো। বাইরে ধীরে ধীরে সন্ধ্যের ছায়া নামছে। গাছের পাতা ডালপালা অস্পষ্ট হচ্ছে ক্রমশ। বাইরে কোথায় যেন একটা কোকিল ডেকে উঠল। সে ডাকের ধরন এমন যে মনে হলো যেন ভয় পেয়েছে। কিন্তু কোকিল ভয় ডাকবে কেন? মনে মনে হাসি পেল আমার। উঠে গিয়ে টিউব লাইটের সুইচটা অন করে দিলাম। আলো জ্বলে উঠল। সেই আলোয় দেখলাম রাইয়ের কপালে গলায় ঘাম চিকচিক করছে। মাথার ওপরে ফ্যান ঘুরলেও তাতে তেমন কাজ হচ্ছে না। ও হাতের পিঠ দিয়ে ঘাম মুছে বলল, আপনার ঘরে বড্ড গরম। হেসে বললাম, কেন, তোমার ঘরে গরম নেই? না, নেই, আমি তো এসি ঘরে থাকি। ঘরটা মাপে ছোট হলেও বেশ ঠান্ডা। তুমি এসি ঘরে থাকো? বাবা, ওসব বড় লোকের ব্যাপার। ঠাট্টা করে কথাটা বললাম বটে, কিন্তু মনে মনে রাইদের বাড়িটার চেহারার কথা ভাবছিলাম। বাড়িটার যেরকম শ্রীহীন দশা, এ বাড়িতে এসি মানে দাঁড় কাঠের বডিতে ময়ূরের লেজ। রাই হঠাৎ হাত নেড়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, এবার যাব। দিন দিন, আপনার লেখা কি বই দেবেন বলছিলেন, দিন। বিছানার এক পাশে কয়েকটা বই রাখা ছিল। তার মধ্যে থেকে একটা তুলে নিয়ে বললাম, এটা আমার সবচেয়ে পছন্দের বই, দাঁড়াও তোমার নাম লিখে দিই। টেবিলের কাছে এসে পেনটা তুলে নিলাম। রায়, এই উপন্যাসটা ডিপ্রেশনে কাবু একজন নিঃসঙ্গ মানুষের কাহিনী। মনে হয় তোমার ভালো লাগবে। ওর নামটা লেখা হয়ে গেলে বইটা ওর হাতে দিলাম। রায় লেখাটা দেখলো, তারপর চলে এলো বইয়ের মলাটে। বইয়ের নামটা ধীরে ধীরে উচ্চারণ করলো, আমি একা তুমি একা। তারপর বলল, নামটা ফ্যান্টাস্টিক দিয়েছেন তো। আমি হাসলাম। রাই চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে বলল, জিকানের কথা আর জানতে চাইলেন না তো? না, মানে ভাবলাম জিজ্ঞেস করলে তোমার কষ্ট হবে। কষ্ট? কিসের কষ্ট? এখন আর আমার কোনো কষ্ট নেই। জিকানের কি হলো শেষ পর্যন্ত? ওর কি হলো জানি না, তবে আমার কি হলো সেটা জানি। ব্রেকআপের পর জিকান কি করলো? কি আর করবে, দিন নেই রাত নেই আমাকে ফোন করে করে বিরক্ত করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, মেরে ফেলার হুমকি দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো যে রেল লাইনে মাথা দেবে। একেবারে পাগল হয়ে গেল। কখনো বলছিল আমার বুকে ছুরি বসিয়ে দেবে,
আবার কখনো বলছিল আমাকে গলা টিপে খুন করবে, কখনো বা বলছিল রিভলভারের গুলিতে ঝাঁঝরা করে দেবে। জিগান আর তার দলবলের রেগুলার থ্রেটে আমার বাবা এক রাত্রিরে হার্ট ফেল করে মারা গেল। আমি মাকে সঙ্গে নিয়ে পালিয়ে চলে এলাম এই কমলপুরে, আমার ছোট কাকার এই ডেরিলিক্ট বাড়িটায়। কিন্তু আমাদের কপালে শুধু দুর্ভাগ্যই লেখা ছিল। একদিন সন্ধেবেলা মাকে সাপে কাটলো আর আমাকে। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু রাই আর কোনো কথা বলল না। তাড়াহুড়ো করে চলে যাওয়ার আগে শুধু বলে গেল, কাল সকালে আবার জ্বালাতে আসবো কিন্তু। রাত 9টা নাগাদ রান্নার পাট শেষ করলাম। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর তার সঙ্গে নুন এবং কাঁচা লঙ্কা। তক্ষুনি খেতে ইচ্ছে করছিল না, আরো একটু লেখালেখি করে তারপর খাওয়ার কথা ভাবা যাবে। এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। ফোনটা বিছানায় ছিল, তড়ি ঘড়ি গিয়ে উঠে ফোন ধরলাম। বিক্রমজিৎ ফোন করেছে। কে বস, নিরিবিলি কেমন দিন কাটাচ্ছ? লেখা টেখা এগোচ্ছে? ভালোই কাটছে, লেখাও ঠিকঠাক আসছে। তবে শোন না, একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার? বিক্রম জানতে চাইল। ওর গলায় গার্জেনের সুর। তুই তো বলিসনি পাশের বাড়িতে একটা সুপার বিউটিফুল ঝাক্কাস মেয়ে থাকে? তার মানে? বিক্রম রীতিমতো অবাক হয়ে গেল। ওকে রাইয়ের কথা বললাম, আরো বললাম রাইদের বাড়িটা বাইরে থেকে হতশ্রী হলেও ও বাড়িতে এসি আছে, মেয়েটা এসি রুমে থাকে। তুই কি ওখানে গিয়ে গাঁজা টাজা টানছিস নাকি? ও বাড়িটায় কেউ থাকে না, বহু বছর ধরে প্রপার্টিটা ওরকম কেলিয়ে পড়ে আছে। কলকাতার কোন বড়লোক নাকি মালিক, তারা শালা রিমোট কন্ট্রোলের ট্যাক্স ফ্যাক্স আর ইলেকট্রিকের বিল টিল মেটায়। পয়সাওয়ালা বড়লোকের খেয়াল। 2-4 সেকেন্ড চুপ করে থেকে বিক্রমজিৎ বলল, তুই হারামজাদা এর মধ্যে মেয়ে খুঁজে পেলি কি করে? এ তোর চোখের ভুল, মনের ভুল, নয়তো ব্রেনের ভুল। যাকে সাবধানে থাকিস। আর তো 2টো দিন, এখন যা, মাথায় ঘাড়ে জল টল দে। তবে ভয়ের কিছু নেই, 35 বছর বয়স পর্যন্ত বিয়ে টিয়ে না করলে এই টাইপের হ্যালুসিনেশন প্রবলেম হতে পারে। ঠিক আছে, ছাড়লাম, বাই। হেসে ফোন ছেড়ে দিল। আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। রাই একটা হ্যালুসিনেশন? মনের ভুল, চোখের ভুল নয়তো ব্রেনের ভুল? আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। রাইয়ের মুখটা বারবার দেখতে পাচ্ছিলাম, ওর নানান কথা কানে বাজছিল। ধীরে ধীরে মনের মধ্যে একটা জেদ তৈরি হলো, বিক্রমজিৎকে ভুল প্রমাণ করার জেদ। রায় কখনো হ্যালুসিনেশন হতে পারে না। হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে আমার টর্চটা বের করে নিলাম। এলইডি টর্চ, আমার বালিশের নিচেই ওর বরাবরের জায়গা। টর্চটা ছোট হলেও তার আলোর তেজ কম নয়। টর্চ হাতে বাড়ির বাইরে বেরোলাম। ওই তো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে রাইদের আরো অন্ধকার বাড়িটা। আকাশে সরু চাঁদ, অল্প অল্প মেঘ ছড়িয়ে আছে এপাশে ওপাশে। গাছের পাতার শব্দ হচ্ছে, এলোমেলো রেখায় ভেসে বেড়াচ্ছে জোনাকির আলো। একটা পাখির ডাক শোনা গেল 2বার। আমি টর্চ জেলে রাইদের বাড়ির দিকে এগোলাম। ছড়িয়ে থাকা গাছের ডালপালা আর ভাঙা বেড়া ডিঙিয়ে হাঁটতে লাগলাম। ওদের বাড়িতে কোথাও কোনো আলো চোখে পড়ছে না। বোধহয় বাইরের দিকের সব জানলা বন্ধ। এর আগেও বেশ কয়েকবার সন্ধে কিংবা রাতে আমার ঘরের জানলা দিয়ে রাইদের বাড়ির দিকে তাকিয়ে দেখেছি, সব অন্ধকার, কোনো আলো নেই। ওরা কি সবসময় জানলা টানলাগুলো বন্ধ করেই রাখে? রাইদের বাড়ির দরজার কাছে পৌঁছে গেলাম, টর্চের আলো ফেললাম।
ধুলো মাখা ফাটল ধরা দরজার পাল্লা, দু পাল্লায় দুটো বড় বড় লোহার কড়া, সেখানে প্রকাণ্ড এক রাশভারী তালা। সে তালায় জং ধরে গেছে, তার উপর ধুলো। রাই তাহলে বাড়িতে ঢুকলো কেমন করে? ওর নাম ধরে বার দুয়েক ডাকলাম, রাই রাই। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। এবারে বাড়ির দেয়াল বরাবর হেঁটে চললাম, টর্চের আলো ফেলতে লাগলাম যেখানে সেখানে। শুধু ধুলো, পোকামাকড় আর মাকড়সার জাল। বাড়ির সব জানলা সত্যি সত্যিই বন্ধ। দিনের বেলাতেও জানলার পাল্লাগুলো বন্ধই দেখেছি। রাই বলছিল ও এসি ঘরে থাকে, ওদের গোটা বাড়িটা এয়ার কন্ডিশনড নয় তো। কিন্তু সেটা হলে তো এসি মেশিন টেশিনগুলো বাইরে থেকে চোখে পড়তো, তার তো কোনো চিহ্নই দেখছি না। দুটো জানালার পাল্লা দেখলাম খানিকটা করে ভাঙা। সেই ভাঙা জায়গায় অজস্র ধুলো আর গাছের শুকনো পাতা। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো আলোর ছিটে ফোঁটা কোথাও নেই। বাড়ির পেছন দিকে এসে একটা খিড়কি দরজা চোখে পড়ল। সেই দরজাটা মাপে ছোট এবং তার একটা পাল্লা উধাও। রাইরা কি এই ভাঙা দরজা দিয়েই যাতায়াত করে? কি একটা জেদের বসে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এদিক ওদিক টর্চের আলো ফেললাম। দেওয়ালে, সিলিংয়ে সব জায়গায় ঝুল কালি আর মাকড়সার জাল। সিলিংয়ের উইয়ে খাওয়া কড়িকাঠ থেকে 7-8টা ছোট ছোট বাদুড় উল্টো হয়ে ঝুলে আছে। একটা কুলুঙ্গিতে দুটো পায়রা জড়ো সড়ো হয়ে গা ঘেঁষা ঘেঁষি করে বসে আছে। আলো পড়তেই তাকিয়েছে আলোর উৎসের দিকে। আমি রাইয়ের নাম ধরে আবার ডাকলাম, রাই রাই। এবারও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। লক্ষ্য করলাম ঘরে কোনো বাল্ব, টিউবলাইট বা ফ্যান লাগানো নেই। তাহলে কি করে মানুষ থাকে এখানে? অন্ধকারে দাঁড়িয়ে আমার এতটুকুও ভয় করছিল না, কারণ ভূত প্রেতকে আমি সারা জীবনে আমল দিইনি। ওদের জায়গা শুধু গল্পের বইয়ের পাতায় আর সিনেমার পর্দায়। আমার ভেতরে একটা একরোখা জেদ কাজ করছিল, রাইকে খুঁজে বের করতেই হবে। কোথায় উধাও হলো রাই? একটার পর একটা ঘর পেরিয়ে চললাম। কোনো ঘরেই কোনো আলো পাখা লাগানো নেই। দেখে মনে হয় না এখানে কখনো কোনো মানুষ থাকতো। চারপাশে শুধু বাদুড় আর পায়রার জীবনযাপনের গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে ধুলোর গন্ধ। কিন্তু একটা বড় ঘরে এসে একটা শব্দ পেলাম, মৌমাছির মিহি গুঞ্জনের শব্দ। এপাশ ওপাশ আলো ফেলতেই মৌমাছিটাকে খুঁজে পেলাম। পুরনো আমলের একটা বড় সড়ো রেফ্রিজারেটর। রং বোধহয় এককালে সাদা ছিল, এখন সেই রং চটে গিয়ে ময়লা পড়ে প্রায় কালো হয়ে গেছে। কিন্তু ফ্রিজটা চলছে, ওটার গা থেকে তাপ ছড়িয়ে পড়ছে বাতাসে। এক টানে ফ্রিজের দরজা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ ঝাপটা মারলো নাকে। ফ্রিজের ভেতরটা হিম ঠান্ডা, সেখানে একটাও তাপ নেই। তার বদলে হাঁটু মুড়ে বসে আছে রাই। গলায় সরু চেন, কানে ফুটকি দুল, পরনে সবুজ চুড়িদার। এটাই তাহলে ওর এসি রুম। ফ্রিজের দেওয়ালে রাইয়ের সারা গায়ে পাউডারের মতো বরফ জমে আছে। রাইয়ের শরীরটা শুকিয়ে শীর্ণ হয়ে গেছে, গায়ের রং কালচে, কোথাও কোথাও ছাল চামড়া উঠে গেছে। মাথাটা পেছন দিকে হেলিয়ে ফ্রিজের দেওয়ালে ঠেকিয়ে রেখেছে ও। দু চোখে
মরা মাছের দৃষ্টি, গলায় কালচে লাল আঙুলের দাগ, দু হাতের কঙ্কালসার আঙুলে একটা বই ধরে রয়েছে রায়। বইটা খোলা, মরা মাছের চোখ দিয়ে সেই বইটা বোধহয় পড়ার চেষ্টা করছে, আর একই সঙ্গে যেন বলতে চাইছে, আমি একা, তুমি একা। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর নকশি খাতাকে আপনার নিজের করে নিতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।